সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঘটনা হইলো দীর্ঘ 5 দিন পর লাল সুন্দরীর সাথে দেখা। ওই যে লাস্ট ব্লগটা করার পর বাইক এনে এখানে রাখছি, এরপর আর বাইকের কাছে আসা হয় নাই। তো দীর্ঘ 5 দিন পর আজকে আমার লাল সুন্দরীর সাথে দেখা। তো আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে স্টার্ট নেবে না, এক চান্স স্টার্ট নেবে না, বিকজ অফ গরমের দিনেই মোটামুটি 3-4 দিন পর স্টার্ট নিলে, যদিও নতুন ব্যাটারি, গরমের দিনে 3-4 দিন পর স্টার্ট নিতে গেলে বাইক ঝামেলা করে। তো মোটামুটি 5 দিন হয়ে গেছে, ঝামেলা করাটাই স্বাভাবিক ছিল। বাট আমার লাল সুন্দরী আমার হতাশ করে নাই, একবারে এক চান্সে স্টার্ট নিছে। গুড বয়। আচ্ছা, লাল সুন্দরী গুড বয় হয় কিভাবে? বাইক থাকতে বাইক চালাইতে না পারা আর বিয়ার পর বউ শ্বশুর বাড়িতে রাখা, দুইটাই প্রায় একই জিনিস। যারা এই টাইপের সিচুয়েশনে পড়ছেন তারা একমাত্র এটার মর্মটা বুঝতে পারেন যে আপনার কাছে বাইক আছে, আপনার বাইক আছে, বাট আপনি বাইক চালাইতে পারতেছেন না। এইটার থেকে দুঃখের কিছু আর হইতে পারে না। আমার অবস্থাটা হয়েছে সেম। আমি ব্লগ করি আর না করি, দেখা গেছে যে প্রতিদিন ব্লগের উদ্দেশ্যে বের এই জিনিসটা সেরকম না। ব্লগ করি আর না করি, আমার প্রতিদিন বাইক নিয়ে বের হইতেই হবে। বাইক না চালাইলে আমার ভালো লাগে না, সেটা যে কোনো দিনই হোক। একদিন বাইক না চালাইলে আমার কাছে কেমন যেন লাগে। দেখা গেছে মন খারাপ থাকলে বাইক চালাই, মন ভালো থাকলে বাইক চালাই, যখন মন চায় তখন বাইক নিয়ে বের হয়েছে। এমন কোনো দিন নেই যে না বাইক চালানো হয় নাই। আমার ঘটনা হয়েছে, আমার মতো লোক এই যে মোটামুটি 3-4 দিন 5 দিন গ্যাপে গ্যাপে বাইক চালাতে হইতেছে, চাইলেই আমি বাইক নিয়ে বের হইতে পারতেছি না। মানে এই দুঃখ না বোঝানো যাবে না। এই যে প্যারা, বাইক চালানোর প্যারা, এই যে প্যারা, যারা বাইক চালান রেগুলার বেসিসে তারা এই জিনিসটা ধরতে পারবেন। বাইকের যে একটা প্যারা, বাইক কাছে ডাকে, আসো আসো প্লিজ আসো। তবে আমার তো বেশি দুঃখে আছে মনে হয় রাজীব। আমি তো তাও বাইক নিয়ে বের হইতে পারতাছি, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন পর হোক, বাইক নিয়ে বেরোইতে পারতেছি। বাট আমার থেকে বেশি দুঃখে আছে রাজীব। এখন যে অবস্থা দাঁড়াইছে, ও 4-5 মাসের আগে মনে হয় না বাইক নিয়ে আর বেরোইতে পারবে। ও বলতেছে সেদিনকে যে ভাই আমি যদি রিস্ক নিয়ে কোথাও রাখার ব্যবস্থা করতাম, বাইকটা বের করে রাখতে পারতাম, সবচেয়ে বেটার হইতো। এখন বাইক ছাড়া নিজের আনিজে লাগতেছে। আসলে কি বাইক ছাড়া এই টাইপের সিটিতে, ঢাকার মতো সিটিতে সার্ভাইভ করাটা টাফ। সার্ভাইভ করাটা টাফ বলতে সার্ভাইভ মানে বেঁচে থাকা টাফ, ওই সার্ভাইভ না। ধরেন আমি আমার বাসার কথাই যদি বলি, আমি আমার বাসা থেকে ধরেন 300 ফিটের দিকে যাব, দেখা গেছে বিকেল 4টার পরে আমি 300 ফিটের দিকে যাব। আমি সিএনজিতে গেলাম, আমার মিনিমাম ভাড়া দেওয়া লাগবে 3 থেকে 400 টাকা, অ্যাটলিস্ট 400 টাকা ভাড়া দেওয়াই লাগবে। কারণ এটা পিক টাইম, ঢাকা শহরে যত জ্যাম থাকে সব ওই টাইমটাই লাগে। তাও সিএনজিওয়ালারা যাইতে চাবে না। আর গেলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই যে ঘন্টার পর ঘন্টা কাকলি বনানীর জ্যাম, মহাখালীর জ্যাম, বিজয় সরণির জ্যাম, এইগুলা খাইতে খাইতে অবস্থা আপনার মানে পুরাই কেরোসিন হয়ে যাবে। বাংলাদেশে কয়েকদিন আগে দেখছিলাম একটা, वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। তো আপনি যখন এই যে বাইক ছাড়া যখন একটু মুভ করতে যাবেন ঢাকার ভিতরে, তখন মোটামুটি আপনার মাথা মতো আইলে যাবে। মোটামুটি 400-500 টাকা সিএনজি বিল গেল। তারপর সময় যে অপচয় হইতেছে এটা তো বাদ। আর বাসের কথা যদি বলি, বাসেও সেম, আপনার 50 টাকা ভাড়া লাগতেছে ঠিকই। সিএনজিতে যেখানে নো 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 সিএনজিতে যেখানে আপনার দেখা গেছে 1 ঘন্টা আপনি যেই গন্তব্যে পৌঁছাইতে পারতেন, সেইটা আপনি যদি বাসে যান সেটা হয়ে যাবে 3 ঘন্টা। স্বাভাবিক, বাসওয়ালারা তো নিজের খুশি মতো থামাবে, একটু গল্প গল্প গল্প। কিরে ভাই আজকে সবাই একটু উল্টাপাল্টা চালাইতেছে রাস্তার ভিতরে, ঘটনা কি? শহরে বাইক থাকার আরেকটা অ্যাডভান্টেজের কথা যদি বলি, এই যে আমাদের ঢাকা শহরে অফিস টাইমটায় সিরিয়াস টাইপের জ্যাম লাগে। তো দেখা গেছে জ্যাম লাগলেও বাম সাইডে ছোট্ট চিপা একটা লেন থাকে বাইক চলাচলের জন্য, অন্য যানবাহন সব দাঁড়ায় খিসকে দাঁড়ায় থাকে। বাট আপনার অ্যাডভান্টেজ কি বাইক থাকার, আপনি ওই চিপা দিয়ে শুট করে বেড়ে যেতে পারেন। যেখানে অন্য অন্য যানবাহনে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেখানে আপনি আধা ঘন্টায় হাজির। আপনার টাকা বাঁচে। বাইকের টাকার কথা যদি বলি, যেমন আমার বাইকের কথা যদি বলি, আমার বাইকে মোটামুটি 45-এর মতো, এভারেজ 45-এর মতো মাইলেজ দেয়। 45 মাইলেজ দিলে আপনি চিন্তা করা যান, আপনি 450 কিলোমিটার রাইড করতে পারবেন। 450 কিলোমিটার রাইড করতে পারবেন 10 লিটার তেলে। 10 লিটার তেল কত? আপনার 1300 টাকা খরচ হবে। 1300 টাকা 450 কিলোমিটার। বাইক থাকা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হইলো এইটা। আপনি 1300 টাকা 450 কিলোমিটার, আপনার অফিস যদি মোটামুটি ঢাকা শহরের ভিতরে 10 কিলোমিটার রেঞ্জের ভিতর হয়, যাইতে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার যদি আপনার প্রতিদিন অফিসে যাতায়াত করা লাগে, তাতে আপনার মাসে 1300 থেকে 1500 টাকার ফুয়েলেই আপনার ইনাফ। অথচ সেম রাস্তায় আপনি যদি সিএনজিতে যাতায়াত করতে যান, সেক্ষেত্রে আপনার একদিনে যাইতে 500 আইতে 500, খেলা শেষ। 1000 টাকা ওই দিনকেই নেয়, একদিনেই নেই।
হ্যাঁ, বাইকে মেনটেনেন্সের বিষয় আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার বাইক সার্ভিস করা লাগে, তারপর রেগুলার বেসিসে কিছু জিনিসপত্র পার্টসপাতি চেঞ্জ করা লাগে। বাট জিনিসটা তো সেরকম না যে আপনার প্রতিদিনই 500 টাকা করে বাইকের পিছনে খরচ হয়, জিনিসটা তো সেরকম না। দেখা গেছে 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছরও দেখা গেছে অনেক বাইকের কোনো পার্টসপাতিতে হাত দেওয়া লাগে না। তো ওই হিসাব করলে বাইকের থেকে কস্ট ইফেক্টিভ অন্য কোনো যানবাহন আমার চোখে পড়ে না, আপাতত নাই। সিটিতে স্পেশালি ঢাকার মতো শহরে বাইক হলো কি একটা ব্লেসিং। আপনি সবসময় একটা বাইকের শূন্যতা, একটা বাইকের চাহিদা অনুভব করবেন। আপনি সবসময় চিন্তা করবেন, ইস আমার যদি একটা বাইক থাকতো, তাহলে দেখা গেছে আমি বাসা থেকে আধা ঘন্টা পরে রওনা দিলে হয়তো আমি আমার আধা ঘন্টা সময় বাঁচাইতে পারতাম। আমার প্রতি মাসে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আমার সিএনজি খরচ, পরিবহন খরচ থেকে বাঁচত, অতিরিক্ত যে খরচ সেটা বাঁচত। আপনি সবসময় একটা বাইকের শূন্যতা, একটা চাহিদা, এটা সবসময় আপনার ভিতরে থাকবে। স্পেশালি ঢাকার মতো শহরে বাইক জিনিসটা যে কত বড় ব্লেসিং, যার বাইক নাই সেই জিনিসটা জানে যে না, বাইক জিনিসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। এই তো গেল সিটির হিসাব নিকাশ। আপনি যদি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হন, মানে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাহলে কিন্তু বাইকের থেকে বেশি অ্যাডভান্টেজ আপনি অন্য কোনো যানবাহনে পাবেন না। আচ্ছা, কিভাবে? উদাহরণ দেই। ধরেন আপনি কক্সবাজার যাবেন, কক্সবাজার ঘুরতে যাবেন, আপনার হাতে একটাই অপশন আছে, আপনার নিজের পার্সোনাল বাইক নেই, আপনার হাতে একটাই অপশন আছে, সেটা হলো কি আপনার বাসে যেতে হবে। তো গেলেন বাসে, সারা রাত জার্নি করে কক্সবাজার গেলেন। ঢাকা টু কক্সবাজার পর্যন্ত জাস্ট খালি একটা জায়গা, একটা থেকে দুইটা জায়গা, কুমিল্লা একটা ব্রেক দেয়, আর চিটাগাংয়ের পরে একটা জায়গা আছে ওইখানে একটা ব্রেক দেয়। এই দুইটা ব্রেক ছাড়া কোথাও কোনো ব্রেক দেয় না। তো কুমিল্লায় দাঁড়ালেন, একটু ডাইন পাশে বাম পাশে ঘোরাঘুরি করলেন, এই পর্যন্তই শেষ। চিটাগাংয়ের ক্ষেত্রেও সেম, ওই চিটাগাংয়ে একটু ডানে ঘুরবেন বামে ঘুরবেন, আধা ঘন্টা শেষ। বাস জার্নিতে আধা ঘন্টা করে ব্রেক দেয় প্রত্যেক জায়গায়, আধা ঘন্টা শেষ। তো গেলেন কক্সবাজার, সারা রাত জার্নির পরে কক্সবাজার যাওয়ার পর এখন কক্সবাজারের সবচেয়ে মেইন আকর্ষণ কি? কক্সবাজারের সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে মেরিন ড্রাইভ। এখন মেরিন ড্রাইভ ঘোরাঘুরি করতে হলে আপনারা তো অপশন হলো একটাই, সেটা হলো হয় সিএনজি ভাড়া করো, আর না হইলে ওইখানে অটো আছে, টেসলা, যেগুলা টেসলা আছে ওইগুলা ভাড়া করো। তো ওইগুলা মোটামুটি আপনি সারাদিনের জন্য, পুরো মেরিন ড্রাইভ দেখার জন্য সারাদিনের জন্য ভাড়া নিলেন, সেখানে আপনার খরচ হবে 1200 থেকে 1500 টাকা। এখন আমি জানি না, এখন আরও বাড়ছে হয়তো বা 1200-1500 টাকা অনেক আগেই ছিল, আমার মনে হয় হয়তো বা বাড়ছে। আচ্ছা যাও, 12 থেকে 1500 টাকা। তো সেখানে কি হবে, আপনার পুরা মেরিন ড্রাইভ সর্বোচ্চ গেলে দেখা গেছে যে ওই যে পাটোয়ার টেক পর্যন্ত, ওই পর্যন্ত নিয়ে যাবে বা সামলাপুর পর্যন্ত নিয়ে যাবে। এর ভিতরে মোটামুটি 3-4টা যে স্পট আছে, ইনানিয়া আছে, পাটোয়ার টেক আছে, 2-3টা, সর্বোচ্চ 3 থেকে 4টা স্পট আপনারা ঘুরায় দেখাবেন। তো ঘুরায় দেখাবে খুব ভালো কথা। একটা স্পটে যাবেন, একটু নামবেন, বিচের কাছে যাবেন ইনানি, এর ভিতরে বলে দেবে মামা তাড়াতাড়ি করেন, অটোওয়ালা বলে দেবে মামা তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু পরের স্পটে যাওয়া যাবে না। যেখানে মন চায় সেখানে আপনি দাঁড়াইতে পারবেন না। ওই ঘুরায় ফেরা 3টা থেকে 4টা, সর্বোচ্চ 5টা স্পটে আপনারা দাঁড়ানোর সুযোগ দেবে। তো এইখানে যদি আপনার একটা বাইক থাকতো, তাহলে সিনারিওটা কেমন হতো? আপনি খুব সুন্দর করে সকালবেলা রওনা দিলেন কক্সবাজারের উদ্দেশ্যে, তো দেখা গেছে একটু ক্লান্ত লাগতেছে, একটু জায়গায় দাঁড়াইলেন, একটু ব্রেক দিলেন, ঘোরাফেরা করলেন। শুধু কুমিল্লা আর ওই যে চিটাগাং না, আপনার যেখানে মন চায় এখানে আপনি দাঁড়াইতে পারতেছেন, একটু রেস্ট নিতে পারতেছেন, আশেপাশে জায়গা টায়গায় একটু ঘোরাঘুরি করতে পারতেছেন। গেল কক্সবাজার গেলেন, কক্সবাজার যাওয়ার পর ইচ্ছা মতো একবারে কলাতলি বিচ থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত, এই যে মেরিন ড্রাইভে পুরা রাস্তা, যেইখানে মন চায় সেখানে যাইতে পারতেছেন, ওইখানে যায় দাঁড়ায় ছবি তুলতে পারতেছেন, একটু আড্ডা দিতে পারতেছেন, ঘোরাঘুরি করতে পারতেছেন, মানে নিজের স্বাধীন মতো। নিজের পার্সোনাল বাইক থাকলে যেটা হয়, যেই সুবিধাটা আমরা বাইকাররা পাই, নট অনলি কক্সবাজার, বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি আপনি যান, একমাত্র সেন্ট মার্টিন বাদে, তারপরও সেন্ট মার্টিনে যায় কিন্তু বাইক ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা যাই হোক, তো নট অনলি কক্সবাজার, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি যান, বাইকের থেকে বেশি অ্যাডভান্টেজ অন্য কোনো যানবাহন আপনাকে দিতে পারবেন, এটা আমি গ্যারান্টেড। বাইকের থেকে বেশি সুবিধা আপনি কোনো যানবাহনে পাবেন না। তো আমরা যারা বাইকার্স আছি, মানে শহর থেকে শুরু করে দেশের আনাচে কানাচে বাইক নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করি, তাদের থেকে বেশি সুযোগ সুবিধা, তাদের থেকে বেশি স্বাধীনতা আমার মনে হয় না অন্য কোনো ট্রাভেলাররা পায়। তো এই কারণে অ্যাকচুয়ালি বাইক থাকার যে একটা অ্যাডভান্টেজ আছে, বাইক থাকার যে একটা হিউজ অ্যাডভান্টেজ আছে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। বাইক জিনিসটা হলো একটা ব্লেসিং। আপনি যখন আপনার বাইক থাকবে না, তখন আপনি এই জিনিসটা ধরতে পারবেন। আপনার বাইক হইলে আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, আমি এই জিনিসগুলো মিস করে গেছি, এই জিনিসগুলো আমি কখনো পাইনি। এই যে স্বাদ, এই যে ঘোরাঘুরির স্বাদ, এই যে স্বাধীনতার স্বাদ, এইটা আমি অন্য কোনো যানবাহনে পাইনি। আচ্ছা যাই হোক, ঘটনা শেষ, কাহিনী শেষ, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.